then I will come up with the teaching methodology, do's and don'ts, and ins and outs of IELTS later on, inshallah. At first, ensure that you can listen to me clearly. My sound is clear and you can listen it. Is the sound clear, everyone? Yes, sir. Yes, sir, loud and clear. Yes, sir, clear. আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করছেন, why? Do you have any question? Raise hands, raise hands, raise hands. স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, এর জন্য হ্যান্ড দিলাম আর কি। জি, Oh, fine, fine. আসসালামু আলাইকুম স্যার। Good. ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু করে আমার মনে হয় স্যার, যেহেতু এখানে ম্যাক্সিমামই বাঙালি, তো আজকের ক্লাসটা অ্যাটলিস্ট বাংলায় বোঝালে আমার মনে হয় একটু সুবিধা হয় আর কি, তাহলে সবাই একটু বুঝতে পারল। অবশ্যই বাংলায় বুঝো। জি, থ্যাংক ইউ। ইংলিশ ক্লাস স্টার্টিংটা ইংলিশে করলাম আর কি, বাংলায় বুঝাবো ইনশাআল্লাহ। ওকে, that's good. হ্যাঁ, আমি বাংলাও পারি, no problem at all. Okay, so let's begin with the details of IELTS as it's an exam. Okay, বাংলা চলে যাচ্ছি। IELTS টা বেসিক্যালি একটা টেস্ট, তাই না? একটা টেস্ট। এটা আসলে কোনো কোর্স না, এটা একটা টেস্ট। এই টেস্টে অ্যাপিয়ার করার জন্য আমরা একটা কোর্স অফার করি, তাই না? এখানে এই নামটা আপনারা দেখতে পাচ্ছেন, যে নামটা, এটা হচ্ছে একটা শর্ট ফর্ম IELTS, এটার ফুল ফর্মটা নিচে দেওয়া আছে। সো IELTS স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আশা করি ইউ অল নো দ্যাট, রাইট? এটা সবারই জানা থাকা উচিত, না থাকলে জেনে নেই। And the name itself signifies some messages, conveys some messages, like language testing system as it is. এজন্য আপনার ল্যাঙ্গুয়েজের কি অবস্থা এটা টেস্ট করা দরকার। যেহেতু ফার্স্ট ক্লাসে সবার কাছেই অনেক রকমের কিউরিওসিটি থাকে, কিউরিওসিটি হতে পারে যেখানে শিখতে আসছেন সেইখানে, অথবা আপনি নিজে এটার থেকে কি কি পাবেন, বা আপনার নিজের পারফরমেন্স কিরকম হতে পারে, কি কি শেখা লাগবে, এরকম অনেক রকমের প্রশ্ন কৌতূহল থাকতে পারে। বিফোর স্টার্টিং আই উইল ক্ল্যারিফাই ওয়ান থিং, দ্যাট আপনার ইংলিশ যতটুকু জানা থাকবে এই টেস্টের মাধ্যমে অতটুকুই আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হবে। ফর এক্সাম্পল, আপনাদেরকে একটা রিডিং প্যাসেজ পড়তে দিলাম, একটা গল্প পড়তে দিলাম রিডিং এ, কেউ এটা পড়তে পারলো 3 মিনিটে, কেউ পড়তে পারলো 4 মিনিটে, কেউ পড়তে পারলো 5 মিনিটে, ঠিক আছে? তাহলে যে 3 মিনিটে পড়তে পারলো তার স্কোরটা সবচেয়ে বেশি আসবে, যে 4 মিনিটে পড়তে পারলো তারটা একটু কম আসবে, যে 5 মিনিটে পড়তে পারলো তারটা আরেকটু কম আসবে, রাইট? সো এরকম একটা টেস্ট। এখন আপনি আসলে কতটুকু প্রিপেয়ার্ড, আর এই জার্নিতে আপনাকে আরো কতটুকু রাস্তা এগোতে হবে, এটা এট ফার্স্ট নিজের কাছেই ক্ল্যারিফাই হওয়া দরকার, ঠিক আছে? কারণ কোর্স ক্লাস এটা একটা নির্দিষ্ট মেথোডোলজিতে চলবে। আমাদের টার্গেট কি থাকবে? আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা একেবারে উইক স্টুডেন্টরাও যেন বুঝতে পারে, এইভাবে করে পড়ানোর চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যে একটা উইক স্টুডেন্টও যেন এই টপিকটা, এই লেকচারটা বুঝতে পারে। বাট তারপরেও নিতে পারার একটা অ্যাবিলিটি, যেমন আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিব, কিছু সেলফ প্র্যাকটিস দিব, এগুলো না করলে, বা এগুলোতে যেহেতু ফাঁকি টাকি দেই আমরা, হ্যাঁ, স্টুডেন্টদের যেটা নেচার হয়, তখন কিন্তু আপনি পরবর্তী ক্লাসটা বা পরবর্তী ক্লাসগুলো ঠিক মতো নিতে পারবেন না। তখন আপনার টেস্টে ধরা পড়ে যাবে যে আপনার আসলে 105 ডিগ্রি জ্বর আছে, আপনাকে ওষুধ খেতে বলা হয়েছে, আপনি একদিন খাইছেন, 2 দিন খান নাই, ঠিক আছে? তাহলে টেস্টিং সিস্টেম, এটা হচ্ছে নাম। ওকে, নামটা আশা করি আমাদের মুখস্থ আছে। এবার আমরা সামনে যাচ্ছি। ওকে, আইএলটিএসটা আসলে 3 ধরনের হয়, এটা আপনাদের জানা থাকবে। একাডেমিক আইএলটিএস, জেনারেল ট্রেনিং এন্ড লাইফ স্কিল, ইউকেভিআই বলে এটাকে। আচ্ছা, একাডেমিকদের পার্টিসিপেন্টরাই বেশি থাকে, কারণ নর্মালি স্টুডেন্ট ভিসাতেই বাইরে বেশি যায় বাংলাদেশ থেকে। যারা স্টাডিতে যাচ্ছে, মানে স্টুডেন্ট ভিসায় বাইরে যাবে, তারা হচ্ছে একাডেমিক আইএলটিএসটা দেয়। পার্থক্য কি এটা পরে বলবো, আপাতত নামটা শুনে রাখেন। আইএলটিএস একাডেমিক যারা স্টুডেন্ট ভিসায় বাইরে যাবে, আর জেনারেল ট্রেনিং যারা ইমিগ্রেশনের জন্য যাবে, মানে নন স্টুডেন্ট ভিসায় যাবে, ঠিক আছে? আর শুধু ইউকে এর জন্য ইউকেভিআই টেস্ট হয়। তাহলে এই হচ্ছে 3টা টাইপ,
এখন যারা যারা স্টুডেন্ট আছেন এখানে, মানে বাইরে পড়তে যাবেন, এটা ইন্টারমিডিয়েটের পরে ব্যাচেলার হোক অথবা মাস্টার্স হোক অথবা পিএইচডি হোক, যেটাই হোক, সবাই একাডেমিক আইএলটিএস দিবেন। আর যারা ইমিগ্রেশনের জন্য যাবেন তারা হচ্ছে জেনারেল ট্রেনিং। এবার আমরা একটু কি কি থাকবে এবং এক্সামটা কিভাবে দেওয়া যাবে এটা একটা স্লাইড একটু দেখে নিচ্ছি। এক্সামটা দেওয়া যায় দুই ভাবে, পেপার টেস্ট, যেটাকে পেপার বেসড আইএলটিএস টেস্ট বলে, আর হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস টেস্ট। দুইটা পেপার টেস্ট যেটা অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের একাডেমিকে যেভাবে খাতা কলমে এক্সাম দেই এরকম এক্সাম। আইএলটিএস অবশ্য খাতা কলম না, খাতা পেন্সিলে দিতে হয়, হ্যাঁ, পেন্সিল ইউজ করতে হয় আইএলটিএস। আর কম্পিউটার বেসড যেটা, এটা হচ্ছে কোনো পেপার ইউজ করা যাবে না, সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনের সামনে আপনি বসবেন, সেখানেই টাইপ করে করে সব অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, দুইটা টাইপ। সো বাংলাদেশে অ্যাভেলেবল দুইটা টাইপ আছে এক্সাম সেন্টার। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন এক্সামে, তখন আপনি দুইটা টাইপ চুজ করতে পারবেন, যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। আচ্ছা, ওইটা অনেক পরের হিসাব, ওইটা আমরা এক্সামের আগে আগে আরো বিস্তারিত জেনে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। বাট এখন আমাদের প্রিপারেশন পিরিয়ড, কি কি আমাদের প্রিপারেশন নিতে হবে এই এক্সামে পার্টিসিপেট করতে হবে, বা আমার এক্সপেক্টেড স্কোরের জন্য এবং বাইরে যাওয়ার জন্য আমার কত স্কোর লাগবে, সেটার পিছনে আমার কত খাটতে হবে, এটা আমরা এখন থেকে সামনের স্লাইডগুলো দেখবো। তো ফার্স্ট অফ অল, আইএলটিএস এর 4টা পার্ট বা 4টা স্কিল থাকে, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। প্রথম এক্সাম যেটা হয় এটা লিসনিং এর উপরে। লিসনিং এ কি কি থাকবে এটা আমরা পরের স্লাইডে পাচ্ছি। তারপরে রিডিং এর উপরে এক্সামটা হবে লিসনিং এর পরেই, তারপরে রাইটিং এর উপরে এক্সাম হবে, তারপরে স্পিকিং, বা স্পিকিংটা একটা ভিন্ন ডেতে হয়। অলরাইট, নাও লিসনিং একটু দেখি আসেন, যেহেতু 4টা স্কিল। সবাই কি মিউট রাখবে? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করলে এখান থেকে মিউট করতে পারবো না, সবাই মিউট রাখুন। ওরিয়েন্টেশন ক্লাস প্রত্যেকটা ইনফরমেশন কোশ্চেন করা যাবে কি স্যার প্লিজ? কোশ্চেন মাঝে না করি, আমার লেকচার শেষে কোশ্চেন আনসার সেশনটা করবো, কারণ মাঝে মাঝে কোশ্চেন করলে স্লো ডাউন হয়ে যাবে। একটু মিউট করেন, সবাই মিউট করে রাখেন। হ্যাঁ, আওয়াজ আসতেছে, ওকে। কারণ দেখা যাচ্ছে আমার লেকচারে অনেক কোশ্চেন আনসার চলে আসবে, তখন আপনার কোশ্চেন নাও করা রাখতে পারে। আচ্ছা, লিসনিং, যেহেতু ফার্স্ট এক্সামটা হচ্ছে লিসনিং। লিসনিং মানে আপনারা বুঝতে পারছেন, এই যে এই ভদ্রলোক যেমন কানের মধ্যে হেডফোনস দিয়ে শুনছে, এরকম আপনাকে কিছু শুনতে দিবে। শুনতে শুনতে আপনার এই যে হাতে পেন্সিল এবং পেপার আছে, এটাতে কিছু লিখতে হবে। কি লিখবেন? এই যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, এরকম একটা কোশ্চেন পেপার থাকবে আপনার সামনে, এই যে কোশ্চেন 1 to 10 লেখা আছে, এরকম কোশ্চেন ব্ল্যাঙ্ক থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আপনি যে অডিওটা শুনবেন, ওই শুনে শুনে এই ব্ল্যাঙ্কের ওয়ার্ডটাকে এখানে ফিল ইন করে দিবেন। মানে লিসনিং এ আপনাকে কিছু শুনতে দিবে, আপনি শুনে শুনে অনেকগুলো প্রশ্নের উত্তর লিখবেন। এটা হচ্ছে লিসনিং টেস্টের প্যাটার্ন। কি কি থাকে আসেন একটু ডিটেলস যাই। লিসনিং এ একাডেমিক হোক আর জেনারেল ট্রেনিং, স্টুডেন্ট হোক আর ইমিগ্রেশন হোক, সবার জন্যই লিসনিংটা সেম। ওই যে পার্থক্যর বিষয় আসলাম কিন্তু এখন, হ্যাঁ, যে দুইটা মানে আইএলটিএস এর যে একাডেমিক জিটি পার্থক্য কি আছে, লিসনিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। 4টা পার্টে কোশ্চেন হবে, 40টা আইটেম বা 40টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা পার্টে 10টা করে। এই যে পার্ট 1 10 কোশ্চেন্স 1 to 10, পার্ট 2 11 to 20, পার্ট 3 21 to 30, পার্ট 4 31 to 40। ঠিক আছে, এরকম অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটের মতো আপনাকে অডিও শুনতে হবে। এটা এক্সাম হলে অডিও বাজানো হবে, আপনাকে হেডফোন দিয়ে দেওয়া হবে, আপনি অডিও শুনে শুনে রাইট অ্যান্সার গুলো ধরার চেষ্টা করবেন। রাইট, স্কোরিংটা হচ্ছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নাম্বার অফ রাইট অ্যান্সার্স, এই যে গ্রিন কালার, আর কতটা অ্যান্সার কারেক্ট করলে, যেহেতু 40টা কোশ্চেন, কয়টা অ্যান্সার কারেক্ট করলে আপনার স্কোর কত আসবে এটা লিস্ট। যেমন সাধারণত আমরা 6 থেকে 7 এর মধ্যে যদি দেখি, যে যেটা বাংলাদেশিরা বেশি পায়, বাংলাদেশিরা সাধারণত 5.5 থেকে 6.5 এর মধ্যেই বেশি পায়, আর 7 থেকে উপরের দিকের রেশিওটা কম। তাহলে 6 যদি পেতে হয় আপনাকে 40-এ কারেক্ট করতে হবে মিনিমাম 23, 7 পেতে হলে কারেক্ট করতে হবে 30, 8 পেতে হলে 35। ঠিক আছে, এটা হচ্ছে স্কোর। তাহলে লিসনিং এ 4টা পার্টে 40টা কোয়েশ্চেন থাকবে, 30 মিনিট আপনি অডিও শুনবেন, আপনি যে কয়টা কারেক্ট করতে পারবেন ওইটার বেসিসে আপনার একটা স্কোর, ব্যান্ড স্কোর লিসনিং এর উপরে আসবে। এখানে একাডেমিক আর জিটিতে কোনো ডিফারেন্স নেই। রাইট, হ্যাঁ, লিসনিং এর কোয়েশ্চেন গুলোর নাম এখানে দেওয়া আছে, কি ধরনের কোয়েশ্চেন আসে, ফর্ম কমপ্লিশন, মাল্টিপল চয়েস, এগুলো আসলে আমরা
কোশ্চেন সামনে নিয়ে দেখলে তখন বুঝবো। যেমন একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা, ওইটা একটা ফর্ম কমপ্লিশন, হ্যাঁ, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আর কি। এরকম মাল্টিপল চয়েস হতে পারে, শর্ট অ্যান্সার হতে পারে, হ্যাঁ। এটা হচ্ছে ডিটেলস ভিতরের। আপাতত আমরা লিসনিং এর যে ইনফরমেশন গুলো পেলাম, দ্যাটস অল ইনাফ অ্যাবাউট টুডে। এরপর আসেন পরের মডিউল, মানে লিসনিং এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে রিডিং কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। এটা একটা কোয়েশ্চেন পেপার এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা। রিডিং মোটামুটি আমাদের বাঙালির জন্য বড়সড় আতঙ্ক, কারণ বাঙালি পড়তে চায় না, তাই না? এটা নিয়ে আমার ব্যক্তিগত জীবনে অনেক অ্যানালিসিস রিসার্চ, যে বাঙালি আসলে অনেক কম পড়ে। আপনি যদি গুগলে সার্চ দেন, আইএলটিএস এর বাইরে একটা কথা বলি, হ্যাঁ, মানে একটু গল্পের মতো করেই বলি, ডোন্ট মাইন্ড। আপনারা যদি গুগলে সার্চ দেন যে কোন দেশের মানুষের পড়ার হ্যাবিট কত অ্যাভারেজ, ইন্ডিয়ান, আমাদের পাশের দেশ, যদি দেখেন তারা উইকলি অ্যাভারেজ, প্রত্যেকটা মানুষ উইকলি 10 ঘন্টা করে পড়ে প্রত্যেকে, মানে তাদের অ্যাভারেজ রিডিং। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে উন্নত কান্ট্রি বলতে আমরা যাদেরকে বুঝি, হিউজ, তারা দেখবেন বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় যাচ্ছে পড়ছে। তো আমাদের কথা চিন্তা করেন তো, মানে আমরা স্কুল লাইফে, মানে আপনি আমি সবাই, হ্যাঁ, স্কুল লাইফ থেকে শুরু করে একাডেমিক বই হোক আর অন্য যে কোনো বই, খুব পছন্দের গল্পের বইটি যারা পড়ে তারা বাদে, হ্যাঁ, মানে জানার জন্য, শেখার জন্য, নলেজ গ্যাদার করার জন্য। নোবেল পড়লে কিন্তু আপনার নলেজ হচ্ছে না, তাই না? মজা লাগতেছে ওই জন্য পড়া হয়, নলেজের জন্য। আমাদের বাঙালির হ্যাবিটটা কেমন, আপনি আমি কতটুকু পড়তাম, তাই না? খুব একটা পড়া হতো না, হয় না এভারেজে। তারপরে একটু বয়স্ক হয়ে গেলে তো তখন এমনিতে রিটায়ার করে, পড়ে না। কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে রিডিং হ্যাবিট কিন্তু খুব বেশি, এই জন্য ওদের দেশে অক্সফোর্ড, কেমব্রিজ এগুলো আছে। আর আমরা এই জন্যই বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ওইসব দেশে যাচ্ছি, বুঝতে পারছেন? আসলে ওরা পড়ালেখার জাতি, আর আমরা হচ্ছে কিভাবে ফাঁক টাক দিয়ে বেরিয়ে যাওয়া যায়, কিভাবে না পড়েই পাশ করা যায়, তাই না? তো আইএলটিএস শুরু করতে এসে আপনাদের হয়তো মাথায় কারো কারো এটা করতেছে যে অল্পতে কিভাবে, হ্যাঁ, এখানেও কিন্তু ওই ইন্টেনশন নিয়ে অনেকে আসছেন। যাই হোক, পড়তে হবে, ভালো স্কোরের জন্য পড়তে হবে, এটা মাথায় রাখেন। রিডিং, রিডিং মানে তো পড়া। রিডিং এ এরকম একটা কোশ্চেন থাকবে, এখানে অল্প একটা কোশ্চেনের অল্প একটু দেওয়া আছে এখানে। এরকম একটা কোশ্চেন আপনাকে দিবে, এরকম, এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার এই প্যাসেজের উপরে, এটা হচ্ছে প্যাসেজ বাম পাশে, এই যে রিডিং প্যাসেজ 1, এই পাশে আবার এই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন বানানো আছে। তো এটা আমরা এসএসসি ইন্টারে এরকম পেয়েছি, এরকম সিন আনসিন থেকে আমাদের পড়ে পড়ে অ্যান্সার করতে হতো, অনেকটা এরকম। কি কি থাকবে এখানে? 3টা প্যাসেজ থাকবে। এটা হচ্ছে একাডেমিকদের জন্য, ঠিক আছে, স্টুডেন্ট ভিসা যারা দাও তাদের জন্য 3টা প্যাসেজ থাকবে। আপনি একটু আগে যেটা দেখছেন ওটা হচ্ছে একটা প্যাসেজের অর্ধেক, হাফ, হাফ দ্য প্যাসেজ। 3টা প্যাসেজ থাকবে এরকম। তার মানে একটা প্যাসেজ 2 পেজ হলে আপনার ইন টোটাল 6 পেজেস ইংলিশ। 40টা কোয়েশ্চেন থাকবে, লিসনিং এর মতোই কিন্তু 40 আইটেমস মানে 40 কোয়েশ্চেন্স। সময় থাকবে আপনার এই 40টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 60 মিনিটস। ওকে, তাহলে সামারাইজ করি। 3টা প্যাসেজ থাকবে, এই যে 1 2 3, 40 কোয়েশ্চেন্স থাকবে, আপনাকে 40 কোয়েশ্চেন্স এর অ্যান্সার দিতে হবে 60 মিনিটস এর মধ্যে। অলরাইট, এই হচ্ছে রিডিং। এখন স্কোরিংটা এখানে অলমোস্ট একাডেমিক যারা তাদের লিসনিং এর মতোই, ওই যে 6 এর জন্য 23, 7 এর জন্য 30, 8 এর জন্য 35, এরকমই। এক্সকিউজ মি স্যার, স্যার, স্যার আমরা কোনো স্লাইড দেখতে পারতেছি না। হুম, আমরা কোনো স্লাইড দেখতে পারতেছি না আপনার ডিসপ্লেতে। কি বলে, আমার এখানে তো শেয়ারিং দেখাচ্ছে, সবাই কি তাই? সরি স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। স্যার দেখতে জুম পাচ্ছি করতে স্যার। হবে, জুম করে দেখতে হবে স্যার, জুম করে দেখতে হবে, মোবাইল ফোন তো স্যার। স্যার দেখতে হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, যে ভাই দেখতে পাচ্ছেন না, আপনি জুম করে, মানে দেখতে তো পাবেন হয়তো, বা ছোট ছোট দেখতে পাচ্ছেন কিনা এরকম। স্যার, আমার একটা স্লাইড শো করতেছে না, আমি কি আবার লিপ নিয়ে চলে আসবো নাকি স্যার? হ্যাঁ, তাহলে আপনি লিভ নিয়ে রিজয়েন করেন, দেখেন তো। ওকে স্যার। আচ্ছা, অ্যাড থাকতে হয় এটা স্যার। ওটা উপরে একটা আইকন থাকে, আইকনে অ্যাড স্ক্রিন দেখতে বল, সিলেক্ট করলেই দেখা যায়। আচ্ছা আচ্ছা, আমি আসলে ফোন দিয়ে কখনো জয়েন করিনি। আচ্ছা, ওই যে তাহলে ভাই যেটা বললো এটা করেন, অ্যাড স্ক্রিনের কোনো অপশন যদি দেখতে পান ওইটা ক্লিক করেন, মানে এটা দেখা জরুরি, এটা না দেখলে তো ক্লাসের আপনার ইনফরমেশন গুলো মিস হয়ে যাবে। আচ্ছা,
ঠিক আছে, আমরা সামনে যাই। তাহলে 3টা প্যাসেজ, আর আমি যেটা বলছিলাম 3টা প্যাসেজ তাহলে কতটুকু, 6 পেজেস, 6টা পেজ। হ্যাঁ, সাধারণত বইয়ের যে সাইজ, বড় বইয়ের 6টা পেজের সাইজের প্যাসেজ গুলো হবে। হ্যাঁ, কম না, 6 পেজ ইংলিশ আপনি একটা না তার ভিতর থেকে খুঁজে দিতে 40টা কোশ্চেন অ্যান্সার বের করবেন, বুঝতেই পারছেন। হ্যাঁ, জ্বর হয়তো তখন আসবে অথবা এখনই চলে আসবে। বিশাল হ্যাবিটের ব্যাপার আছে এখানে। মানে মেন্টালি আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, পড়ে বোঝার অভ্যাস করতে হবে, ওয়ার্ড ভোকাবুলারি ব্যাপার থাকবে, তাই না? একটু ভয় দেখাচ্ছি এই জন্য যে খুব সহজ মনে করবেন না, মনে করবেন না যে আসছি ভর্তি হয়েছে আজ পরীক্ষা দিয়ে বিদেশ চলে যাবো, বিষয়টা এরকম না। ঠিক আছে, তখন বিদেশ গেলে হয়তো বা দেখা যাবে যে আপনাকে কোনো দেশে থাকতে দিচ্ছে না। আপনাকে চলে আসতে হবে তখন দেশে আবার। আচ্ছা, তাহলে রিডিং এর 3টা প্যাসেজ, 60 মিনিটস টাইম। কোয়েশ্চেন টাইপ গুলো হচ্ছে এরকম 12-14টার মতো কোয়েশ্চেন। একটু হিবিজিবি দেখাচ্ছে কারণ অনেকগুলো কোয়েশ্চেন টাইপ। ম্যাচিং ফিচার, ওই যে লিস্টিং এর সাথে আরো এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এমসিকিউ, ম্যাচিং ফিচার টিচার দিয়ে এরকম অনেকগুলো কোয়েশ্চেন টাইপ আছে। মানে আপনার 40টা কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন থেকে আসবে রিডিং এ। এখন যদি জেনারেল ট্রেনিং এর কথা বলি, একটু পার্থক্য আছে রিডিং এ। জেনারেল ট্রেনিং রিডিং দেখেন 3টা সেকশন থাকবে, কিন্তু প্যাসেজ থাকে একটু বেশি। মানে একাডেমিকদের যেমন 3টা প্যাসেজ থাকে, জেনারেল ট্রেনিং যারা তাদের প্যাসেজ থাকে হচ্ছে 5টা, সাধারণত ছোট ছোট। প্রথম 4টা প্যাসেজ ছোট ছোট হয়, আর লাস্টের প্যাসেজ যেটা ওইটা একাডেমিকদের মতোই বড় প্যাসেজ হয়। ঠিক আছে, 60 মিনিটস টাইম, একই রকম 40টা কোশ্চেন থাকবে, একই রকম। পার্থক্যটা স্কোরিং। দেখেন 6 এর জন্য একাডেমিক যারা তাদের কিন্তু 23 কারেক্ট করতে হতো, বাট একাডেমিক জিটি দের দেখেন 30টা, 30 কারেক্ট করলে 6, কারণ তাদের প্যাসেজ গুলো ছোট এবং সহজ হয়। যেহেতু সহজ প্যাসেজ হয় মানে আনসার তাহলে বেশি কারেক্ট হবে তাদের, এই জন্য তাদের স্কোর বেশি তোলার জন্য আনসার বেশি দিতে হচ্ছে, মানে বেশি কারেক্ট করতে হচ্ছে আনসার, স্কোরিংটা একটু ভিন্ন তাদের। আর জেনারেল ট্রেনিং দের প্যাসেজ গুলো আলাদা, তাদের বইগুলো আলাদা পাওয়া যায়, 11 থেকে 18 পর্যন্ত আলাদা জেনারেল ট্রেনিং এর বই পাওয়া যায়। ঠিক আছে, আর 1 থেকে 10 পর্যন্ত যে কেমব্রিজ, সেখানে মিক্স আপ, একটা বইতেই 2টা মডিউলের প্যাসেজ থাকে। তাহলে এটা হচ্ছে জেনারেল ট্রেনিং, মোটামুটি একই বিষয়, বাট এখানে স্কোরিং এর ক্ষেত্রে একটু পার্থক্য আছে, আর প্যাসেজ গুলো ছোট ছোট হয়। এই তাদের কোশ্চেন টাইপ গুলো মোটামুটি এরকম, বাট কিছু কোশ্চেন টাইপ তাদের কম, মানে কম আসে, কঠিন কোশ্চেন টাইপ গুলো একটু কম আসে। আচ্ছা, এবার আসেন রাইটিং, একাডেমিক রাইটিং 3 নম্বর মডিউল আইএলটিএস এর। আমরা লিসনিং আর রিডিং নিয়ে কথা বললাম, এবার আসেন রাইটিং। রাইটিং এ আমাদের একটা বিশাল গ্যাপ আছে, আমরা কখনো নিজেদের থেকে চিন্তা করে কোনো একটা বিষয়ের উপরে লিখতে পারার প্র্যাকটিস কখনো করি না। হ্যাঁ হ্যাঁ, আমরা একাডেমিকে অনেক কিছু লিখছি টেক্সি ইংলিশে, মানে ইংলিশ পরীক্ষাতে ইংলিশেই লিখছি, অনেক এসে লিখছি, কম্পোজিশন, তারপরে ওই যে কি বলে লেটার, প্যারাগ্রাফ, অনেক কিছু লিখছি, তাই না? বাট মনে করে দেখেন সবকিছু কিন্তু মুখস্থ করতে হতো আমাদের। হ্যাঁ, মুখস্থ করে তারপর লিখতে হতো, মুখস্থ করে করে আমাদের লেখার অভ্যাস। কিন্তু একটা টপিককে প্রেজেন্ট করা, নিজে থেকে বিষয়টাকে সাজানো, উদাহরণ দেওয়া, ঠিক আছে, তারপরে বিভিন্ন রেফারেন্স নিয়ে আসা, এই যে একটা প্র্যাকটিস যেটাকে ক্রিয়েটিভ রাইটিং বলে, আসলে এইটা আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা কারিকুলামে নাই। এই জন্য আইএলটিএস এ সেই ধরাটা আমরা খাই। পাশাপাশি যেহেতু বানিয়ে লেখার অভ্যাস নাই, সেহেতু সেন্টেন্স মেকিং এর অ্যাবিলিটি আমাদের গ্রো করে না। মানে আমরা যে আইএলটিএস এ যেমন রাইটিং এ আপনাদের মোটামুটি 400 ওয়ার্ড লিখতে হবে 1 ঘন্টায়। হ্যাঁ, 400 ওয়ার্ড আপনি যে লিখবেন, আপনার তো বাক্যগুলো তৈরি করতে হবে। 400 ওয়ার্ড লিখতে আপনাকে তো কমপক্ষে 40-45টা বাক্য লিখতে হবে। তো 40-45টা বাক্য লেখার জন্য আপনাকে বাক্যের ফরমেশন, সাবজেক্ট, ভার্ব, ঠিক আছে, তারপর টেন্স, ভয়েস, প্যাসিভ, অ্যাক্টিভ, এই বিষয়গুলো তো আপনাকে জানতে হবে, রাইট? তো এই জিনিসগুলো যেহেতু আমাদের একাডেমিকে থাকে না, এই জন্য আইএলটিএস স্টুডেন্টরা এখানে এসে মানে এই রাইটিং এ এসে বেশ একটা মেসাকার করে ফেলে। তো রাইটিং এর বড় চ্যালেঞ্জ, আইডিয়া থাকে না, সাজাতে পারে না লেখা, সেন্টেন্স মেকিং এর সমস্যা, গ্রামার, বানান, ইত্যাদি ইত্যাদি। এবং শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডে আইএলটিএস এর 4টা মডিউলের মধ্যে রাইটিং মডিউলের স্কোর কম আসে, পুরো ওয়ার্ল্ডে এটা। ঠিক আছে,
তো পুরো ওয়ার্ল্ডে যখন রাইটিং এ কম আসে, তো বাঙালি কি এর চেয়ে বাইরে যাবে? বাঙালি তো আগে থেকেই রেডি আছে যে সবাই কি খারাপ করবে, তার চেয়ে আমি বেশি খারাপ করবো, তাই না? আর রিডিং তো বাঙালির জন্য অন্য একটা কারণে আরো কঠিন। সো রিডিং আর রাইটিং এই আমরা এভারেজ স্টুডেন্টদেরকে বেশি উইক পাই। তাহলে কি থাকে রাইটিং? এখানে একটা কোয়েশ্চেন পেপার, এটা আসলে এটা হচ্ছে একাডেমিক রাইটিং এর, এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট, মানে দুইটা পার্টে এক্সাম হয়। এটাকে আইএলটিএস বলে টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1 এরকম একটা চিত্র থাকবে, গ্রাফ, এটাকে গ্রাফ বলে। দেখতে পাচ্ছেন এই যে কোনো কিছু বাড়তেছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এটার আবার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। হ্যাঁ, পার্সেন্টেজ আকারে এটা থাকবে। তারপরে কিছু দেশের নাম আছে, এই যে এখানে এতগুলো দাগ, কোন দাগ কোন দেশের, ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এগুলো দেশের নাম। তাহলে এরকম কিছু একটা গ্রাফ থাকবে, যেটাকে বিভিন্ন ডেটা টেটা দিয়ে, এই যে সাল আছে এখানে, এই জিনিসটাকে দেখে দেখে নোট করে দিয়ে আসতে হবে। এটা আমাদের পার্ট 1। পার্ট 2 তে এরকম একটা টপিক থাকবে, এই যে বক্সের মধ্যে যতটুকু, এটা হচ্ছে মেইন কোশ্চেন। এই কোশ্চেনটার বেসিসে 250 ওয়ার্ড লিখতে হয়। এই যে দেখি টাস্ক, দুইটা টাস্ক থাকে রাইটিং মডিউল একাডেমিকদের জন্য, এটা 60 মিনিটস। টাস্ক 1 যেটা গ্রাফ দেখলেন, এটা সার্চের টাইম 20 মিনিট। এখানে গ্রাফ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম ইত্যাদি, এই যে গ্রাফ গুলো থাকে আর কি। আর টাস্ক 2 যেটা দেখলেন, এটা এসে রাইটিং, আসলে এটা এসে লিখতে হবে আপনাকে 40 মিনিট টাইম, 250 ওয়ার্ড। টাস্ক 1 150 ওয়ার্ড, টাস্ক 2 তে 250 ওয়ার্ড, এরকম টোটাল অ্যাটলিস্ট 400 লিখতে হবে। এটা হচ্ছে রাইটিং। তাহলে রাইটিং এ 60 মিনিটসে 400 ওয়ার্ড লিখতে হয় দুইটা টাস্কে। জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে টাস্ক 2 টা সেম, বাট টাস্ক 1 এ গ্রাফের পরিবর্তে তাদের একটা লেটার লিখতে হবে। এই যে এখানে কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে একটা লেটার। এই যে রাইট আ লেটার টু ইওর ইংলিশ স্পিকিং ফ্রেন্ড, একটা ইংলিশ স্পিকিং ফ্রেন্ডের কাছে আপনার একটা লেটার লিখতে হবে, যে কোনো টপিক, এটা সোশ্যাল টপিক, ফ্যামিলি টপিক, কমন। এটা হচ্ছে জেনারেল ট্রেনিং এর জন্য। টাস্ক 2 টা সেম, একই জিনিস, একই মান বন্টন, একই টাইম লোকেশন, সেম। এটা হচ্ছে থার্ড এক্সাম, মানে থার্ড মডিউল। এরপরে স্পিকিং, যেটা এরকম যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, একজন এক্সামিনার থাকবে, ঠিক এভাবে তার সামনে একজন এক্সামিনার থাকবে, 1-to-1 সেশন, এটা ইন্টারভিউর মতো হয়। এটা আপনার মেইন এক্সাম থেকে আলাদা একটা ডেটে হবে, হয় আগে না হলে পরে, মানে আপনার লিসনিং, রিডিং, রাইটিং যে ডেটে হয় তার চেয়ে আলাদা একটা ডেটে এরকম স্পিকিংটা হবে। আপনাকে একজন এক্সামিনারের সামনে বসে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, সাহস নিয়ে 15 মিনিটের মতো ইংলিশে কথা বলতে হবে। এখন নিজে নিজে চিন্তা করেন তো, আপনি কয় মিনিট ইংলিশে কথা বলতে পারেন আজকে, এখন? আর এক্সামের সময় আপনাকে 15 মিনিট ইংলিশে কথা বলতে হবে। অলরাইট, এরকম 3টা পার্টে কোশ্চেন হয়। এটা স্পিকিং এর কোশ্চেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ডিটেলসে দেখলে আমরা 3টা পার্ট, এক্সামটা হবে 11 to 14 মিনিটস, এভারেজ, কম বেশি হয়, এভারেজ 11 থেকে 14 মিনিটের মতো এক্সামটা হবে। পার্ট 1 যেটা, এখানে পার্সোনাল কোশ্চেন হবে। পার্ট 1 এ ছোট ছোট কিছু কোশ্চেন হয় পার্সোনাল, মানে পার্সন রিলেটেড। পার্ট 2 যেটা, এখানে 2 মিনিট, ওই যে 2 মিনিট যেটা, এটা হচ্ছে 2 মিনিট লং টার্ম স্পিচ, মানে আপনাকে একটা টপিকে 1 মিনিট প্রিপারেশন নিতে দিবে, তারপরে ওই টপিকের উপরে 2 মিনিট একটানা কথা বলতে হবে। আচ্ছা, তারপরে এই পার্টটা শেষ হওয়ার পরে পার্ট 3 যেটা, এখানে 2-ওয়ে ডিসকাশন। এক্সামিনার একটু এখানে মানে ইনফরমালি কথা বলতে চায়, সে আপনাকে বড় বড় কিছু কোশ্চেন করবে, রিজন জানতে চাবে। হ্যাঁ, আপনি এটাকে একটু ইলাবোরেট করে অ্যান্সার দিতে হবে। শর্টকাট অ্যান্সার এক্সামিনার পছন্দ করবে না, ব্যাখ্যা করে বুঝাইতে হবে, উদাহরণ দিয়ে বুঝাতে হবে, এক্সাম্পল নিয়ে আসতে হবে। এরকম 3টা পার্টে আপনাকে একটানা ইংলিশ বলে যেতে হবে 14-15 মিনিটের মতো। এটা একাডেমিক আর জেনারেল ট্রেনিং সেম। এই হচ্ছে ওভারঅল আইএলটিএস এর ডিটেলস অফ 4 মডিউলস। আচ্ছা, এখন এই সবগুলোর জন্য আমাদের তো প্রিপারেশন নিতে হবে, কোন একটা মডিউল আমরা তো বাদ দিয়ে এক্সাম দিতে পারবো না। সো হাউ উই উইল প্রিপেয়ার ইউ, এখানে কি কি বিষয় আমাদের আসলে লাগবে, আমরা আপনাদেরকে এখানে প্রিপারেশনটা কিভাবে নেওয়াবো, এটার একটা সামারি আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। বেসিক গ্রামার ফর আইএলটিএস, কিছু গ্রামার টাস্ক তো আপনার লাগবেই। হ্যাঁ, যেমন সেন্টেন্স স্ট্রাকচার, আপনি যে বাক্যগুলো বানাবেন এটার স্ট্রাকচার তো আপনাকে জানতে হবে। হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, ভার্বের পরে কি বসবে, তারপরে কি বসবে, তাই না? এরকম একটা স্ট্রাকচার না জানলে আপনি একটা সেন্টেন্স কিভাবে তৈরি করবেন? তারপরে কোন টেন্সে কথা বলবেন, হ্যাঁ, টেন্সের পরিবর্তনের সাথে সাথে সেন্টেন্সে ভার্বের মধ্যে কি চেঞ্জটা আপনি করবেন, এটা
ধারণা আপনার রাখতে হবে, নাহলে টিচার যখন ক্লাসে পড়াচ্ছে বা বোঝাচ্ছে আপনি যদি ওই বিষয়টা না জানেন তখন আপনার কাছে পুরো ক্লাসটাই অন্ধকার লাগবে। সো সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডেড আইডিয়া গুলো, কম্বাইনিং সেন্টেন্স, ভয়েস, ইউজ অফ ফ্রেজ, এই যে টপিক গুলা এখানে 9টা ইউনিট দেওয়া আছে। এই 9টা ইউনিট মানে হচ্ছে আপনাকে গ্রামারের এই 9টা বিষয় সম্পর্কে আমরা প্রিপারেশন নেওয়াবো, যাতে করে আপনি আপনার পুরো আইএলস এর মধ্যে রিডিং হোক, লিসনিং হোক, রাইটিং, স্পিকিং হোক, সবগুলোর ভিতরেই আপনি এই জিনিসগুলোর ব্যবহার বুঝে শুনে করতে পারেন। আদারওয়াইজ আপনার কাছে পুরো বিষয়টাই ঘোলাটে থাকবে। এটা হচ্ছে গ্রামারের একটা পার্ট। রিডিং নিয়ে যদি পার্টিকুলারলি বুঝি, রিডিং এ আইএলস যে সমস্যাগুলো হয় এগুলো আপনাদেরকে যে ফ্রি লেখা আছে দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে এটা আমরা আইএলস এর যে মেইন লেকচার তার বাইরে এটা এই জিনিসগুলো ফ্রি করাচ্ছি, মানে এটা আপনাদেরকে অতিরিক্ত দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি আইএলস এর কোর্সের সাথে এগুলো দেওয়া হয় না। ফাউন্ডেশন কোর্স মানে রিডিং এর জন্য ফাউন্ডেশন প্রোগ্রাম থাকবে আপনাদের, যেখানে আপনারা বড় বড় বাক্য পড়ে যে অর্থ বুঝি না এইটার সলিউশন পাবে। কারণ আইএলস অনেক বড় বড় সেন্টেন্স থাকবে, তখন আপনি এই যে ভোকাবুলারির কারণে যে মেমোরাইজিং ভোকাবুলারি, মানে আপনার যে বাক্যের মধ্যে বড় বড় আননোন ওয়ার্ড গুলো থাকবে, সেই ওয়ার্ড গুলো আপনি যদি না জানেন তাহলে আপনি রিডিং প্যাসেজে গিয়ে ধরা খাবেন। ওইটার জন্য আমরা আপনাকে আলাদা করে গ্রুপ প্র্যাকটিস করাবো। তারপরে আবার মিনিং অফ দ্য সেন্টেন্স, রিডিং এর ক্ষেত্রে বাক্য পড়লেন, ওয়ার্ড মিনিংও জানেন কিন্তু বাক্যটা বড় বা বাক্যের পুরোপুরি ওভারঅল মিনিংটা ক্লিয়ার না, ওটা বোঝার জন্য একটা প্র্যাকটিস দরকার। তারপরে স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন, মানে সাবজেক্ট ভার্ব চিনতে পারা অ্যাটলিস্ট, হ্যাঁ, কোনটা কোথায় কি অর্থ দিচ্ছে। রিডিং এর ইন্টারনাল বিষয়গুলো ক্লিয়ার না হলে আপনাকে যখন আইএলটিএস এর যে বললাম না 6 পৃষ্ঠার প্যাসেজ দিয়ে দেওয়া হচ্ছে এক্সামে 1 ঘন্টার মধ্যে, তখন তো আপনি একটা সমুদ্রের মধ্যে ডুব দিলেন সাঁতার না শিখে। এগুলো হচ্ছে সাঁতার শেখা, ঠিক আছে। লিসনিং এ যেটা হয়, হয়তো আপনি একটা বাক্য শুনে অর্থ বুঝতে পারছেন, কিন্তু যখন পুরো কনভারসেশনটা শুনছেন তখন বুঝতেছেন না যে কি বললো বা কোন কোন জায়গা থেকে অ্যান্সারটা আসলো, কোশ্চেনের অ্যান্সার কোন ওয়ার্ড থেকে বের হচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের লিসনিং এ। ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড। এখানে আননোন ওয়ার্ড থাকতে পারে, অ্যাকসেন্ট থাকতে পারে। লিসনিং স্ক্রিপ্ট রাইটিং, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা যে লিসনিংটা করবেন, এটা আসলে লিসনিং এর ক্লাস শুরু না করলে বোঝানো কঠিন। আপনারা যেটা শুনবেন ওইটা আবার আপনাদের দিয়ে লেখানো হবে, কারণ আপনি যদি সেন্টেন্স গুলো লিখতে পারেন তখন কিন্তু আপনি বাক্যটা শুনে বুঝছেন, এটা ক্লিয়ার। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিং বলে, এবং কেমব্রিজের সব বইগুলোর লাস্টে স্ক্রিপ্ট গুলো লেখা থাকে। ওইভাবে আমরা নিজের স্টুডেন্টদেরকে স্ক্রিপ্ট লেখানোর প্র্যাকটিস করাবো। ইউ নিড টু বি মেমোরাইজিং ভোকাবুলারি, এটা একটা পার্ট। আচ্ছা, স্পিকিং এ যদি আসি, এটা কমন ভাবে আমাদের একটা জাতিগত প্রবলেম, যে আসলে আইডিয়া পাই না আমরা কথা বলতে গিয়ে, কারণ আমাদের পাবলিকলি কথা বলার অভ্যাস কম, তাই না? আর 5-6 জনের মধ্যে বা 8-10 জনের মধ্যে কথা বলা, যদি এক্সামে আমাদের 8-10 জন লাগবে না, একজনের সামনে। আর কথা বলার অভ্যাস যেটা, এটা কিন্তু কয়জনের সামনে বলতেছি এটার উপর ডিপেন্ড করা হয় না। কথা বলাটা একটা ইনস্টিংক্ট অ্যাবিলিটি, এটা আপনার মানে প্র্যাকটিস করতে করতে তারপরে আনতে হবে। তো স্পিকিং এর আড্ডা একটা সেশন থাকবে। আড্ডা সেশনের মানে হচ্ছে সেখানে আপনারা গ্রুপ ওয়াইজ স্টুডেন্টরা যাতে একজন একজনের সাথে কোশ্চেন আনসার শেয়ার করে আইডিয়াগুলো শেয়ার করতে পারেন। এই প্ল্যাটফর্মটা না দিলে একা একা বাসায় বসে স্পিকিংটা হয় না। ক্লাস তো টিচার নিবে, ক্লাসে টিচার পড়াবে, সেখানে তো আপনি খুব একটা ফ্লোর পাচ্ছেন না। আইএলটিএস এর ক্লাসগুলো খুব বেশি ওয়ান ওয়ে হয়, টিচারই বেশিক্ষণ কথা বলে, স্টুডেন্টরা খালি ইনফরমেশন নেয়। আর প্র্যাকটিসের জায়গাটা আসলে স্টুডেন্টদের, তো স্পিকিং এর ওই জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি। আনলিমিটেড প্র্যাকটিস ক্লাসেস, মানে স্পিকিং এর জন্য আনলিমিটেড স্যাটারডে, সানডে, টিউসডে, এই ডে গুলোতে আমরা স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য আনলিমিটেড প্র্যাকটিস ক্লাস রাখছি। এন্ড ফাইনালি আপনাদেরকে একটা থ্যাংক ইউ দিচ্ছি। এবার আপনাদের কোশ্চেন, তারপরে আমি আপনাদেরকে একটু রিডিং থেকে একটু দেখাবো যে আসলে কিভাবে আমরা আমাদের ক্লাসগুলো নিব। এখন এই লেকচারটুকু থেকে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? এতক্ষণ যতটুকু বললাম এখান থেকে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এটা প্রশ্ন না ঠিক, জি জি বল। যেটা মনে হচ্ছে যে কোন মানুষ নতুন ভাবে বা যখন কোন একটা কাজ শুরু করতে চায়, সে যদি আমার কাছে মনে হচ্ছে আর কি, যে আপনি যেভাবে প্রেজেন্ট করলেন, জি জি,
এটা একটা কঠিন বা একটা মানে খুব টাফ কিছু একটা বা মানে এইরকম কিছু বুঝতে পারলাম বেসিক্যালি। মানে এখানে যে আসলে সহজে কিছু করা সম্ভব এরকম আসলে হোপ চাচ্ছিলাম যে না আপনার নাথিং ইজ মাচ ইজিয়ার, বাট অ্যাকচুয়ালি ইফ সামওয়ান ট্রাই দেন হি ক্যান ডু ইট ইজিলি। তো সেই ক্ষেত্রে মানে হোপফুলি কোনো মেসেজ কি আছে আপনার কাছে যে মানে যারা আইএলটিএস আসলে শিখতে যাচ্ছে ভালো স্কোর কিভাবে তুলতে পারবে বা ওই এরকম কিছু যেটা আসলে হোপ হোপ দেখায়, এরকম কোনো কিছু আছে কিনা, যদি সেই মেসেজ গুলো একটু শেয়ার করতেন। শিওর, ভালোই বলছেন। আমি আসলে এটাই চাচ্ছিলাম যে আপনারা শুরুতেই যেন খুব ইজি মনে না করে বসে থাকেন, কারণ এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। প্রথম ক্লাসগুলোতে আমরা চাইলে খুব সহজ কিছু আপনাদেরকে দিতে পারি, স্টুডেন্ট অনেক বেশি হোপফুল হয়। হ্যাঁ, এটা পার্শিয়ালি এটা বেনিফিশিয়াল, তবে ইন দ্য লং রান স্টুডেন্টরা খুব বেশি ডিমোটিভেটেড হয়। কিছু ক্লাস গেলেই খুব ডিমোটিভেটেড হয়ে যায়, তখন মনে করে যে শুরুতে এত ইজি মনে হলো, বুঝাইলো, সবই ঠিক আছে, কিন্তু শুরু করার পরে দেখতেছি অনেক কঠিন। এই জন্য প্রথমেই মেন্টাল প্রিপারেশন যে আপনারা শুরুতেই এটাকে খুব ইজি মনে করবেন না। এখন আপনার যে পয়েন্টটা যে এরকম আর কিছু আছে কিনা যেটা দিয়ে আমরা আসলে শুরু করার সাহসটা পাবো, হ্যাঁ, ওইটার জন্য আমি আমার এই আজকের প্রেজেন্টেশন সেকেন্ড পার্ট, যে আসলে অনেক কিছুই করতে হবে, অনেক স্কিল ডেভেলপ করতে হবে, বাট আমরা যদি প্রপার ওয়েতে এই জিনিসগুলো ডিল করতে শিখি এবং লেকচার গুলোকে মানে প্রতিদিনের হোমওয়ার্ক সহকারে অ্যাটেন্ডেন্স করি, লেকচার গুলোতে টিচার অ্যাডভাইস ঠিক মতো মেনে নেই, তাহলে আমাদের এই জার্নিটা যতটা কঠিন মনে হচ্ছে ইনশাআল্লাহ ততটা হবে না। আমি ওটা আমার সেকেন্ড পার্টে আপনাদেরকে এখন দেখাবো যে একটা টপিক কতটা সহজে আমরা প্রেজেন্ট করব। এর বাইরে আর কোনো কোশ্চেন আছে নাকি আমি সেকেন্ড সেশনে যাবো? আমার এবার আসেন, এই যে এতক্ষণ আমরা যা যা দেখলাম, মনে হলো যে এটাতে এটা 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 ভাই যেটা বললো, এখন দেখি এই বিষয়গুলো আমরা আসলে কিভাবে ডিল করবো। আসেন, আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। ওকে, ধরেন আমি আপনাদেরকে বলছিলাম রিডিংটা আমাদের কাছে কঠিন কেন, কারণ রিডিং হলো আমাদের হ্যাবিটের বাইরের একটা কাজ। বাট আমরা দেখি আইএলটিএস আমরা রিডিংটা কিভাবে করবো। জাস্ট ছোট্ট একটা স্যাম্পল, এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো এরকম রিডিং, এবং এইভাবে করলে এই কঠিন কাজটাও সহজ হতে পারে। লেটস সি, ধরেন এটা একটা প্যাসেজ, আইএলটিএস আপনাদের এরকম 3টা প্যাসেজ আসবে, আমি আপনাদের ইনফরমেশনের যেটা শেয়ার করেছিলাম। এইখানে কেমব্রিজ 15 থেকে একটা প্যাসেজ আপনাদের আজকে মানে দেখানোর জন্য এখানে আমি ওপেন করলাম। এটা একটা প্যাসেজ, দেখেন এই পর্যন্ত শেষ 2 পেজের প্যাসেজ বলছিলাম, এটা একটু এখানে ফন্ট কম বেশি আছে, জন্য বেশি আছে। এখান থেকে শুরু এই পর্যন্ত প্যাসেজটা শেষ, এই যে পার ইয়ার এখানে শেষ হলো। ওকে, এখন এরকম আপনাকে আইএলটিএস এ 3টা প্যাসেজ দেওয়া হবে, কোয়েশ্চেন থাকবে কয়টা? 40টা। এগুলো আপনাদেরকে এতক্ষণ আমি বলছিলাম। এবার আসেন একটা কোয়েশ্চেন সলভ করে দেখি আসলে কিভাবে এই কোয়েশ্চেন গুলো সলভ করতে হয়। অ্যাটলিস্ট আমরা বুঝবো যে আসলে আইএলটিএস এরকম আমাদের টপিক গুলো আসে এবং এইভাবে এটাকে সলভ করা আমরা এই কোর্স ব্যাপী শিখবো। ধরেন রিডিং এর একটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের নাম আপনারা আগেও শুনছেন এবং আপনারা নিজেরা একাডেমিকে দিয়েছেন, তো সেই দিক থেকে এটা আপনাদের পরিচিত একটা কোয়েশ্চেন টাইপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন্স 1 to 4 রিডিং প্যাসেজ, যে আমরা উপরে যেটা দেখলাম নাটমেগ, ওই প্যাসেজে এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আছে, রাইট? ওকে, আমরা এটাকে সলভ করব কিভাবে এটা দেখব, আর পাশাপাশি আপনাদেরকে কিছু টিপস দিব যেটার বেসিসে আপনাদের কাছে এতক্ষণ যে কঠিন মনে হচ্ছিল এই কঠিন জিনিসটাকে সহজ করে নিতে পারবেন আশা করি। আসেন আমরা একটা লেকচারই যাই সরাসরি। এখানে বলছে কমপ্লিট দ্য নোটস বিলো। নোটটা কই? এই যে নিচে, চুজ ওয়ান ওয়ার্ড অনলি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এই গ্যাপ গুলো ফিল ইন করার জন্য একটা ওয়ার্ড নিতে পারবো ফ্রম দ্য প্যাসেজ। একটা ওয়ার্ড নিতে পারবো কোত্থেকে? প্যাসেজ থেকে, ফর ইচ অ্যান্সার। ক্লিয়ার? খুব সহজ, ক্লিয়ার instruction, right? Write your answer in boxes 1 to 8 on your answer sheet.
এখানে আসলে নিচে আরো কোশ্চেন আছে, ওটা নেওয়া হয়নি, আমরা এখানে 4টা নিচ্ছি, 8 পর্যন্ত নিচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে প্রথম যে ব্ল্যাঙ্কটা আছে, এই ব্ল্যাঙ্কের অ্যান্সারটা আমরা প্যাসেজে খুঁজতে যাব। তো প্যাসেজটা আসলে কি নিয়ে কথা বলছে জানো? এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, রিডিং প্যাসেজ, নাম কি? নাটমেগ। নাটমেগটা আবার কি জিনিস এটা আমাদের কাছে খুব ক্লিয়ার না হলেও পরে একটা কথা বলছে হাইফেন দিয়ে, এটা আপনাকে ক্লিয়ার করে দিবে যে নাটমেগ কি। আ ভ্যালুয়েবল স্পাইস। নাটমেগ কি? একটা ভ্যালুয়েবল স্পাইস, মানে গুরুত্বপূর্ণ বা দামি, স্পাইস মানে মশলা, দামি একটা মশলা, তার মানে নাটমেগ একটা মশলার নাম। এইটা নিয়ে একটা প্যাসেজ। এখন সলভের ক্ষেত্রে আসেন, আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা বের করার চেষ্টা করি সবাই মিলে। প্রথমে কোশ্চেনটা পড়তে হবে আমাদের, দ্য লিভস। আচ্ছা, প্রথমে যে হেডলাইনটা বলছি এটা দেখে নিই, দ্য নাটমেগ ট্রি অ্যান্ড ফ্রুট। প্রথমে কথা বলবে ট্রি নিয়ে এবং এটার ফ্রুট নিয়ে, মানে এই যে গাছটা, যে গাছে এই ফ্রুটটা হয়, এই গাছটা নিয়ে কথা বলবে এবং এটার ফ্রুট নিয়েও কিছু ইনফরমেশন দিবে, গাছ সম্পর্কে কিছু তথ্য এবং ফ্রুট সম্পর্কে কিছু তথ্য। ওকে, দ্য লিভস অফ দ্য ট্রি, দ্য লিভস অফ দ্য ট্রি, গাছের পাতাগুলো, আর হয় ড্যাশ ইন শেপ। শেপ মানে কি? আকৃতি। গাছের পাতাগুলো হয় ড্যাশ ইন শেপ, কোন একটা আকৃতির মতো হয়। এটা হচ্ছে আমরা পিওর সরাসরি বাংলা বুঝে আমরা অ্যান্সারটা বের করার চেষ্টা করছি। এটা প্রথম টেকনিক। আপনি যদি পরেই বুঝে ফেলেন, অর্থটা বুঝে যান, তখন আপনার কাছে আর কোনো কিছু হেল্প লাগবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। বাট সব ক্ষেত্রে কিন্তু আমরা সবাই অর্থ পড়েই বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কিছু গ্রামারটা, কিছু টিপস লাগবে। ওই জায়গায় মূলত আমি আপনাদেরকে হেল্প করবো। আর অর্থ বুঝে, মানে অর্থ পড়েই বুঝতে পারা, বাক্য পড়েই অর্থ বুঝতে পারা, এটা আসলে আপনাদের স্কিল। এটা সবার একরকম হবে না, বাট টিপসটা আমরা সবাই একইভাবে পেতে পারি, নিতে পারি। তো প্রথমে আপনাদেরকে একটু টাচ দেই যে আপনারা এই গ্যাপের ওয়ার্ডটা কিভাবে বুঝতে পারবেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে আর, এটা একটা বিভার্ব। এরকম আর কি কি চিনি আমরা? বিভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? এরা সবাই, এদেরকে বিভার্ব বলে। এদের পরে নির্দিষ্ট কিছু ওয়ার্ড হয়। নির্দিষ্ট কিছু ওয়ার্ড বলতে এখানে পার্টস অফ স্পিচ লাগবে, যেমন নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব থাকলে আইএনজি হতে পারে, ভার্বের থার্ড ফর্ম হতে পারে, রাইট? এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আপাতত জাস্ট আমার কথাগুলো মনে রাখেন যে এখানে আমরা অনেক ধরনের ওয়ার্ড পেতে পারি, অনেক ধরনের মধ্যে 3-4 ধরনের ওয়ার্ড পেতে পারি। এইটা যদি জানা থাকে তাহলে ওই জিনিসটা আমাকে হেল্প করবে আনসার বের করতে। এটা দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কি? আপনি যদি অর্থ বুঝেন তাহলে অর্থই আপনাকে উদ্ধার করে দিবে। প্রথমত আমরা দেখি যে আমরা এখান থেকে অর্থ যতটুকু বুঝলাম এতটুকুর বেসিসে, মানে প্রথম টেকনিকের বেসিসে অ্যান্সারটা খুঁজে পাই কিনা। কি বলছে? দ্য লিভস অফ দ্য ট্রি, গাছের পাতাগুলো হয় ড্যাশ ইন শেপ, কেমন শেপের, কেমন সাইজের বা আকৃতির। চলেন এবার আমরা প্যাসেজে যাই। একদম শুরুতে যাচ্ছি, কেন? কারণ এটা 1 নম্বর কোশ্চেন, তাই, রাইট? এখন এই জায়গাটা আমরা পড়ে, শুরুর দিকে পড়ে আমরা খুঁজবো যে গাছের পাতা নিয়ে কোথায় কথা বলা আছে। চোখ বুলান, সব পড়তে গেলে তো অনেক সময় লাগবে, চোখ বুলাবো। এই যে লিভস পাওয়া গেছে, আমরা কিন্তু লিভস, দ্য লিভস অফ দ্য ট্রি খুঁজতেছি, তাই না? এই যে দ্য ট্রি, তাহলে লিভস যেখানে পেলাম এটা তো বাক্যের মাঝখান, তাই না? এটা বাক্যের শুরুও না, একদম শেষও না। তো কি করব? এই বাক্যের শুরু যেখানে সেখানে চলে গেলাম, দেখেন ট্রিও পেয়ে গেলাম। তাহলে এখানে আপনাদের দুইটা জিনিস, আমরা লিভস অফ দ্য ট্রি পেয়েছি কোয়েশ্চেনে, ওই ওয়ার্ড ধরে খুঁজে আমরা প্যাসেজের মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এভাবেই খুঁজতে হয়, এটা একটা বিষয়। এবার আমাদের রাইট অ্যান্সারটা পাওয়ার জন্য ওই যে কেমন সেই, আমরা অর্থ দিয়ে বোঝার চেষ্টা করতেছি এখন। দ্যাট এখানে তাহলে এই বাক্যটা পুরোটা পড়তে হবে। যেই বাক্যে আমরা অ্যান্সারের ক্লু পেলাম ওই বাক্যটা পুরো পড়বো। আসেন, দ্য ট্রি ইজ থিকলি ব্রাঞ্চড। ট্রিটা, যে গাছের নিয়ে কথা বলা হচ্ছে, এটা থিকলি ব্রাঞ্চড উইথ ডেন্স ফলিয়েজ অফ টাফ ডার্ক গ্রিন ওভাল লিভস। এ পর্যন্ত বললো। এখন
অনেকের কাছে যেটা মনে হচ্ছে যে এখানে তো অনেক কঠিন কঠিন শব্দ। হ্যাঁ, আইএলটিএস প্যাসেজে অনেক কঠিন শব্দ থাকবে, কিন্তু আপনি যদি প্রতিনিয়ত এই প্যাসেজগুলো, ইভেন আমরা আপনাদেরকে এই ভোকাবুলারি গুলো আলাদা করে পড়াবো, মানে ওই যে ভোকাবুলারি গুলো কঠিন, এটা বাস্তব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি বলবো না যে না এটা সহজ আপনি পেরে যাবেন, এরকম বলবো না। ভোকাবুলারি কঠিন, এখানে অনেক কঠিন ওয়ার্ড থাকবে, বাট আসার আলো কোন জায়গায়, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আইএলটিএস এর প্যাসেজ গুলোতে যে ধরনের ওয়ার্ড আসে, ভোকাব আসে, এই ভোকাবুলারি আলাদা করে পড়াবো, যাতে করে আপনি প্রতিদিন অল্প অল্প করে এই শব্দগুলো সম্পর্কে পরিচিত হন। তাহলে আপনার ভোকাব গুলো পরিচিত হয়ে যাবে এবং আপনি আইএলটিএস এর যে কঠিন মনে হওয়ার যে প্যাসেজ গুলো, এগুলো আপনার আস্তে আস্তে সহজ লাগবে। আচ্ছা, এখন এই বাক্যে আমরা কি কি কঠিন পাচ্ছি দেখেন। থিকলি ব্রাঞ্চড, ট্রিটা হলো থিকলি ব্রাঞ্চড। ব্রাঞ্চ মানে তো শাখা, আমরা বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ থাকে না, প্রতিষ্ঠানের ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চ। থিকলি মানে হচ্ছে ঘন, ঘন শাখা বিশিষ্ট, মানে খুব ঘন ঘন এর গায়ে ডালপালা আছে। উইথ ডেন্স, ডেন্স মানেও ঘন। ঠিক মানে হচ্ছে আসলে মোটা, মোটা মোটা বোঝায়, মানে মোটা মোটা ডালপালা। উইথ ডেন্স ফলিয়েজ অফ টাফ ডার্ক, পাতাগুলো যেই কাণ্ডের সাথে থাকে ওটাকে বলে ফলিয়েজ। ওইটা টাফ, টাফ মানে তো কঠিন, কঠিন মানে হচ্ছে শক্ত। ডার্ক মানে গাঢ় বা ডিপ, তাই না? গ্রিন, গ্রিন কালারের। বলেন তো আমরা কি পাতার কালার সম্পর্কে খুঁজতে আসছি নাকি আকৃতি? এটা মনে আছে কিনা আমাদের? আমরা পাতার সাইজ বা শেপ খুঁজতে গেছি না, ওই যে ইন শেপ। তাহলে শেপটা কেমন? ওভাল লিভস, এই ওভালটা হচ্ছে শেপ। ওভাল মানে হচ্ছে ওই যে পাতা যেমন, মানে একদিক থেকে গোল আর একদিক থেকে লম্বা চিকন, ওই যে চোখা হয়ে যায় যেটা। তাহলে আমাদের এখান থেকে ডার্ক গ্রিন নেওয়া যাচ্ছে না, কারণ আমরা পাতার কালার খুঁজতে আসিনি, আমরা খুঁজতে আসছি পাতার শেপ। তাহলে এবার এই ওভাল শব্দটাকে আপনি যদি কোশ্চেনের ওখানে নিয়ে সেট করেন, দেখেন বাক্যটা হচ্ছে দ্য লিভস অফ দ্য ট্রি আর ওভাল ইন শেপ। আর যদি গোল হতো তাহলে কি হতো? দ্য লিভস অফ দ্য ট্রি আর রাউন্ড ইন শেপ। যে চারকোনা হতো, দ্য লিভস অফ দ্য ট্রি আর রাউন্ড ইন শেপ। এখন এই ওভাল শব্দটা বা রাউন্ড শব্দটা, এটা একটা শেপ বা আকৃতি বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। তার মানে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, আরো কি কি হতে পারে, এটা আমরা এই চারটা সলভ করার পরে আপনাদেরকে একটা লিস্ট দিব, যাতে করে আপনারা অ্যাটলিস্ট এই টিপস গুলো অ্যাপ্লাই করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওই যে মানে কঠিন জিনিসটা সহজ করার উপায়, কঠিন লাগতেছে কিন্তু আমরা টেকনিক দিয়ে, টিপস দিয়ে, প্র্যাকটিস দিয়ে এই জিনিসগুলো বারবার আলোচনা করতে করতে সহজ করে নেব। এটা হচ্ছে আমাদের পড়ানোর স্ট্র্যাটেজি, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমটা যতটুকু কঠিন মনে হয়েছে, দেখেন স্কিল কিভাবে বাড়ে। একদিনই তো স্কিল বাড়বে না, প্রথমটার থেকে দ্বিতীয়টা আশা করি আরেকটু সহজ মনে হবে, তৃতীয়টা আরেকটু সহজ মনে হবে, তাই না? এভাবে এবার আসেন 2 নম্বরটা, দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট। তাহলে যেহেতু এখানে গাছ নিয়ে এবং ফল নিয়ে কথা বলবে, তাহলে 2 নম্বর কোশ্চেনটা আসলে ফল নিয়ে কথা বলছে, ফ্রুট আছে। দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট। সারাউন্ডস মানে কি? সারাউন্ডিং বলে না, চারপাশ। সারাউন্ডস দ্য ফ্রুট, ফ্রুটকে সারাউন্ড করে রাখে কে? দ্য ড্যাশ। ওই ড্যাশটা খুঁজতে হবে, মানে ফ্রুট বা ফলকে ঘিরে রাখে কে? অ্যান্ড ব্রেকস ওপেন, এবং সেই জিনিসটা, ব্রেক মানে ভেঙে যাওয়া, ওপেন মানে খুলে যাওয়া, তাহলে ভেঙে খুলে যায়। মানে ফলটাকে, একটা ফল চিন্তা করেন, কাঁঠালের কথা চিন্তা করেন, হ্যাঁ, কাঁঠালকে কিছু একটা জিনিস ঘিরে রাখে এবং ওটা ভেঙে খুলে যায় কখন? ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ, যখন ফ্রুটটা বা ফলটা পেকে যায়। ফল পাকিলে, গাছের ফল পাকিলে তাতে কাকে কি? তো গাছের ফল পাকিলে কি হয়? তখন ফলের চারপাশের কোনো একটা কিছু ভেঙে ফেটে যায়। ফল পাকলে আসলে অনেক কিছু, ওই যে উপরের খোসাটাও ফেটে যায়, সেই খোসাটার নাম কি, তাই না? দ্য ড্যাশ, এটা একটা নাম দেওয়া আছে প্যাসেজে। তাহলে কোন জিনিসটা ফল পাকলে ফেটে খুলে যায় এবং ফলের চারদিকে থাকে, ফলকে ঘিরে রাখে, ওইটাকে আমরা খুঁজবো। চলেন এবার প্যাসেজে গিয়ে আমরা ফলের আশপাশে কিছু পড়বো। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা যেখানে পেয়েছিলাম, এই যে অবশ্যই দ্বিতীয়টা প্রথমটার নিচের দিকে হবে, ঠিক আছে? এটা অ্যালটারনেটিভ সিস্টেম। এই যে দেখেন নিচে দেখেন ফ্রুটস আছে, এই যে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার মানে ফুল, এই হলো পিয়ার শেপ ফ্রুটস। তাহলে আমাদের দরকার হচ্ছে ফ্রুট
পেকে যায় যখন, তখন কিছু একটা ঘটে। তাহলে এই যে এই বাক্যে দেখতে পাচ্ছেন ফ্রুট আছে, এই যে ফ্রুট ইজ রাইপ, তার মানে এখানে আমরা পাবো, এই বাক্যটা পড়ে আসেন, দ্য ফ্রুট ইজ এনকেজড ইন আ ফ্লেশ হাস্ক। এনকেজড ফ্লেশি হবে, দ্য ফ্রুট ইজ এনকেজড। এনকেজ শব্দটা, হ্যাঁ, যদি ভোকাবুলারি কম থাকে তাহলে বিপদে পড়বো, জন্য ভোকাবুলারি ক্লাসগুলোতে আপনারা খুব গুরুত্ব দিবেন আশা করি, কারণ আমরা এই জন্যই আলাদা ভোকাবুলারি ক্লাস রাখছি। দেখেন এনকেজ, কেজ শব্দের অর্থ আপনারা জানেন, কেজ, কোনো কিছু কেজ মানে কি, খাঁচা। এনকেজ মানে হচ্ছে খাঁচা দ্বারা ঘিরে রাখা। ফ্রুট ইজ এনকেজড, ওই যে আমাদের কোয়েশ্চেনে কিন্তু সারাউন্ড শব্দটা ছিল, তো সারাউন্ডের সিনোনিম হচ্ছে এনকেজ, মানে একই জিনিস, ঘিরে রাখা, আবৃত করে রাখা। কিসে? ইন আ ফ্লেশি হাস্ক। ফ্লেশ মানে মাংস, হাস্ক হচ্ছে ওই খোলসটার নাম। ফ্লেশি হাস্কের মধ্যে ফ্রুটটা এনকেজড অবস্থায় থাকে। আচ্ছা, when the fruit is ripe, যখন ফলটা পেকে যায়, this husk splits into two halves, এই হাস্কটা ভেঙে দুই ভাগ হয়ে যায়। তাহলে আমাদের কোন জিনিসটা যেন ফল পাকলে ভেঙে যায়, ওটা দরকার। অ্যান্সার হচ্ছে দিস হাস্ক, এই হাস্কটা। এবারে হাস্কটাকে এসে মিলান, কোশ্চেনের মধ্যে দিয়ে দেন, the husk surrounds the fruit and breaks open when the fruit is ripe। বুঝতে পারছেন? একটু ক্লিয়ার সবাই? The husk surrounds the fruit and breaks open when the fruit is ripe। এখন স্টিল অনেকে বলতে পারেন এখন তো কঠিন লাগে অনেক, শুরুটা তো কঠিন লাগবেই, শুরুতেই তো ইজি হয়ে যাবে না, তাহলে তার আইএলটিএস হতো না, তাই না? বাট এরকম সিস্টেমেটিক প্র্যাকটিসে এখন 3 নাম্বার 4 নাম্বার এইভাবে করে আমরা আরো সলভ দিতে পারি। তাহলে আচ্ছা, দ্য ড্যাশ ইজ ইউজ, আচ্ছা যেটা বলছিলাম যে 3 নাম্বার 4 নাম্বার এভাবে আমরা পেয়ে যাব, বাট তার আগে আপনাদেরকে একটু দেখাই, আমরা এই গ্যাপে যে ওয়ার্ডটা সিলেক্ট করব সেটা গ্যাপের আগের ওয়ার্ডের উপর ডিপেন্ড করে গেস করে নিব আমরা। অর্থ বুঝলে আসলে কিছু লাগবে না, যেটা প্রথম টেকনিক। দ্বিতীয় টেকনিক কি, এই গ্যাপে কি হতে পারে এটা আমরা গ্যাপের আগের ওয়ার্ড ধরে বোঝার চেষ্টা করতে পারি। যেমন এখানে আর দ্বারা আমরা আর এর পরে বলছিলাম যে অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, নাউন হতে পারে। আবার এখানে দেখেন দা এর পর আমরা দিলাম দা হাস্ক, ওটা একটা নাউন। এরকম আপনাদের কিছু ক্লু, যে ক্লু গুলো আপনাদের এই গ্যাপের ওয়ার্ডটা খুঁজে পেতে হেল্প করবে। আমি স্লাইডটা ওপেন করি, একটু লাইনে থাকেন সবাই। ওকে, এবার এতক্ষণ যে আমরা সলভ করলাম, গ্যাপ ফিল ইন করলাম, এটার জন্য টিপসটা একটু দেখে নেন। রিডিং অ্যান্ড লিসনিং টিপস এন্ড ট্রিক্স। লিসনিং এভাবে ফিল ইন দ্য গ্যাপে আমরা ওয়ার্ড ইউজ করতে পারি। গ্যাপের ক্ষেত্রে সাধারণত অ্যান্সার নাউন দিয়ে হয় 90%, মানে আপনার গ্যাপে যে ওয়ার্ডটা অ্যান্সার হবে এই ওয়ার্ডটা আমরা নাউন থেকে পাই 90%, অ্যাডজেক্টিভ থেকে পাই 6%, অ্যাডভার্ব থেকে 2%, ভার্ব থেকে 1%। তো এরকম করে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে পার্টস অফ স্পিচ গুলো পেয়ে থাকি এই পার্সেন্টেজে। এখন গ্যাপ ফিলিং, লিসনিং এন্ড রিডিং, এটার জন্য ফ্রম কমপ্লিশন ইত্যাদি ইত্যাদি, বাট কি কি থাকতে পারে এটা একটা লিস্ট আছে এখানে দেখেন। যেমন দা থাকলে তারপরে সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন হয়। একটু আগে আমরা দেখলাম দা হাস্ক, এ অথবা অ্যান থাকলে তারপরে অবশ্যই সিঙ্গুলার নাউন হয়। এগুলো আপনাদের বেসিক কিছু কনসেপ্ট, এগুলো যদি কম বেশি জানা থাকে আপনার ভুল কম হবে। এ অ্যান থাকলে তারপরে কি হয়, সিঙ্গুলার নাউন হয়। দি থাকলে সিঙ্গুলার বা প্লুরাল নাউন হয়। টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। প্রিপোজিশন থাকলে তারপরে নাউন হয়। এই যে বি ভার্ব, যেটা আমরা একটু আগে ওই যে আর এর পরে খুঁজতেছিলাম 1 নম্বর কোশ্চেনে, বি ভার্ব থাকলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড, এগুলো থাকলে তারপরে সাধারণত কি হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে।
আবার নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, এরকম। খুব বেশি শেয়ার করব না, বাট এই জাস্ট এই কয়টা, আরো আছে, অনেক আছে, বাট আপাতত এতটুকু মাথায় রাখেন, এগুলো খুব কমন, এগুলোই গ্যাপের আগে বেশি থাকে। এগুলো যদি থাকে তখন আপনারা সিঙ্গুলার নাউন দিবেন না প্লুরাল। যেমন কোনো জায়গায় এ আছে বা এন আছে, আপনার অ্যান্সারটা অবশ্যই সিঙ্গুলার একটা নাউন হতে হবে। যদি দা থাকে, দায়ের পরে অনেক গ্যাপ থাকে, তখন সিঙ্গুলার অথবা প্লুরাল যে কোনো নাউন হতে পারে, এটা বলা যায় না। এটা ডিপেন্ড করবে ওই বাক্যের অন্যান্য বিষয়ের উপরে, ভার্বের উপর ডিপেন্ড করতে পারে। ট্রু থাকলে তারপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, যদি তারপরে ভার্ব আসে। এইভাবে আপনারা গ্যাপের জন্য এই জিনিসগুলো টিপস হিসেবে ইউজ করবেন। যেমন দেখেন অ্যান অ্যাপল, দ্য অ্যাপলস হতে পারে, শুধু অ্যাপলস হতে পারে, এ কার, দ্য কার্স, বা শুধু কার্স। ঠিক আছে, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য। তো রিডিং ক্লাসে আরো ডিটেলস, আজকে তো ক্লাস না, আজকে হচ্ছে জাস্ট আপনাদের একটা ওভারভিউ দেখানো যে আমরা এইভাবে কঠিন জিনিসকেও সহজ করে লেকচার নিতে পারি। প্র্যাকটিস রেগুলার করলে এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের অভ্যাসে পরিণত হবে, তখন জিনিসগুলো সহজ হয়ে যাবে বা আমাদের স্কোর পাওয়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমার পার্ট এ পর্যন্তই। এবার আপনাদের কোয়েশ্চেন, অনেক রাত হয়ে গেছে। ওয়েলকাম টু সেকেন্ড সেশন। ঠিক আছে, আপনাদের এখন আমার পার্ট থেকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আর যদি কোর্স রিলেটেড কোনো বিষয় জানার থাকে তাহলে আমাদের রফিক স্যার আপনাদেরকে এই বিষয়ে ডিসকাস করবে। স্যার, ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে এই টপিকটা পিডিএফ করে কি দেওয়া যায় না? কোনটা? এই যে এখন যে গ্রামাটিক্যাল যে টার্মস গুলো যে আপনি দেখিয়েছেন, এগুলো আপনাদের সব দেওয়া হবে, সব মানে আচ্ছা, আচ্ছা। এগুলো কোনো যেগুলো আপনাদেরকে স্লাইডে শো করবো, মোটামুটি সবকিছুর পিডিএফ আপনারা ক্লাসের ম্যাটেরিয়াল হিসেবে পেয়ে যাবেন, এগুলোর জি। কোনো অভাব নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে রফিক ভাই, ওভার টু ইউ। Okay, sir. Thank you for your nice presentation. I'm back. হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? Okay. তো আমরা সেকেন্ড সেশনে চলে আসছি। সেকেন্ড সেশনে তাহলে আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে